70 বছরের ভদ্রলোকটি আমার মতোই কলকাতা থেকে ভুবনেশ্বরে যাচ্ছেন। পরনে পায়জামা পাঞ্জাবি, তার উপরে জহর কোটটা চাপানো, কম্বলটাকে পায়ের উপর ছড়িয়ে দিয়ে বাবু হয়ে বসে এক মনে মোবাইলে টাইপ করে চলেছেন। মাঝে মাঝে ফিক ফিক করে আবার হাসছেন। বেশ কয়েকবার আমার দিকে তাকিয়ে কি যেন দেখলেন, আবার তিনি তার মোবাইলটাকে মনোনিবেশ করলেন। কেন জানি না সেদিন সেকেন্ড এসি কামরায় বেশ ফাঁকাই ছিল, ঠান্ডাটাও বেশ বেশিই লাগছিল। রাত তখন এই 11টা হবে, বাকিরা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে বা ঘুমোবে ঘুমোবে করছে। রাত 1টার একটু আগে ঘুম আসবে না আমার, তাই আমি চাদরটা গায়ে জড়িয়ে মোবাইলটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। ভদ্রলোক চোখ থেকে হাই পাওয়ারের চশমাটা খুলে নিয়ে একবার এইরকমভাবে দেখে তারপরে জিজ্ঞেস করলেন আমাকে, কি ভাই, ঠান্ডা লাগছে নাকি? ভদ্রলোকটিকে দেখে আমার বেশ ভালোই লাগলো। বেশ শিক্ষক বা প্রফেসর এই টাইপের বলে মনে হলো। বেশ একটা পার্সোনালিটি রয়েছে তার শরীরে। তার উপরে ওনার মুখে এই রকমভাবে একটা ভাই কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, তা একটু লাগছে বই কি। তখন ভদ্রলোকটি বললেন, এক্ষুনি লাস্ট কফিওয়ালা উঠবে, একটু কফি খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। ঠিক তাই, দুজনেই কফি নিয়ে বসলাম। একে একে ধেয়ে এলো অতি পরিচিত কিছু প্রশ্ন, যেরকম কোথায় থাকা হয়, কি করা হয়, কটি সন্তান সন্ততি, কিসে পড়ে তারা, এই রকম কথাবার্তা দুজনের মধ্যে কিছু হলো। কথায় কথায় ভদ্রলোকটি বললেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর ভদ্রলোকটি আবার শান্ত গলায় বললেন, কেমন লাগছে জীবনের স্বাদ? বাড়িতে সময় দেয়া হয়? আমি কি বলবো, আমি ঠিক গুছিয়ে বলে উঠতে পারছিলাম না। ভদ্রলোকটি আমাকে একটু আশ্বস্ত করে বললেন, আমি জানতে চাইছি জীবনটাকে কেমন লাগছে, মিষ্টি না তেতো? আমি হাসতে হাসতে বললাম তাকে, কি বলি বলুন তো, এই টক ঝাল মিষ্টি এসব মিশিয়েই চলছে জীবনটা। সকাল 9টায় অফিস, তারপর ফিরতে সেই রাত 8টা। বাকি সময়টুকু আমার সাথে বউয়ের ঝামেলা, নয়তো মেয়ের সাথে, নয়তো মেয়ের মায়ের সাথে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করে কেন ওঠা, কেন হোমওয়ার্ক করা হয়নি, খাবার কেন থালায় পড়ে স্কুলে ঠিকমতো যেতে পারছে না মেয়েটি, এইরকম নানান রকমের চাদর, খাটের চাদর কেন লণ্ডভণ্ড, এই সমস্ত নিয়ে মেয়ে মায়ে সবসময় লেগেই আছে খুঁটিনাটি। ভদ্রলোকটি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে কম্বলটাকে বুকের উপর টেনে তুলে বলল, এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সময় মশাই, এটাকে কখনো অবহেলা করো না। টক ঝাল মিষ্টির এই অতুলনীয় স্বাদটাকে কবজি ডুবিয়ে একেবারে চেটে পুটে খাও, একেবারে হাতের নখ থেকে কনুই পর্যন্ত সব সময় চেটে পুটে খাবে। একটা সময় আসবে যখন ঘরে ঢুকে দেখবে চারিদিক একেবারে নিস্তব্ধ, বিছানার চাদরটা টান টান করে পাতা, মামের প্রতিদিনের খণ্ডযুদ্ধ কোনো এক অলৌকিক ইশারায় চিরতরে অবসান ঘটেছে। মনে হবে তখন চাদরটা দুহাত দিয়ে আবার লণ্ডভণ্ড করে অপূর্ণ যুদ্ধের দামামাটা বাজায়, এইরকম মনে হবে। কিন্তু সেটা তুমি আর করতে পারবে না। সব কিছু ঠিকঠাক, কিন্তু চারিদিকে মরুভূমির নিস্তব্ধতা। সন্তানের পরিচিত গন্ধকে একটি বার পাওয়ার আশায় এঘর ওঘর শুধু ঘুরপাক খাওয়া। টিভিটা আপন মনেই চলতে থাকে, কেউ কেড়ে নেয় না। রিমোটটা অথবা বাহানায় বাইরের টেবিলেই শুকোতে থাকে, এর খাবার টেবিলেই শুকোতে থাকে এঁটো হাত। কেউ ছবল দেয় না আর ডিমের কুসুমে। মোবাইলের ওপারে আদুরে আওয়াজ প্রতিদিন, প্রতি সপ্তাহ থেকে প্রতি মাসে গিয়ে ঠেকবে। দুদিনের জন্য আসবে, যাবার সময় ব্যাগের ভেতরে নিয়ে যাবে হাঁটি হাঁটি পা থেকে শুরু করে একটু একটু করে গড়ে তোলা সব স্বপ্ন। দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পেয়ে যাবে, বাড়বে শুধু ওষুধের সংখ্যা। অনিদ্রায় চোখ দুটো হয়ে উঠবে আরো নিশাচর। ভদ্রলোকটি সত্যি অদ্ভুত কথা বলেন, কারণ উনি তো বাংলার প্রফেসর।
অদ্ভুত কথা বলেন এবং কথাগুলো শুনে আমি ক্রমশ একদম কি বলবো, একদম অভিভূত হয়ে গেলাম। ভদ্রলোকটির প্রতিটি কথা ট্রেনের বিকট আওয়াজ পেরিয়ে আমার বুকের ভেতরে তীরের মতো বিঁধছিল। আমি বললাম, তাহলে তাহলে এখন বাঁচার উপায় কি? আপনি বলুন, কি করে এখন কিভাবে বাঁচব? ভদ্রলোকটি একটু ধরা গলায় বললেন, দেখো ভাই, শীতের ঝরা পাতার মতো যদি ঝরে পড়ো তবে তোমার দিকে আর কেউ ফিরেও তাকাবে না। উপরে সবুজ পাতার দিকে তাকিয়ে থাকতে থাকতে অচিরে বিলীন হবে মাটির বুকে। সবুজ পাতার মতো ফুটে উঠতে হবে ওই জীর্ণ বটবৃক্ষে। পুরনো বন্ধুদের সান্নিধ্যের আগুনে মনটাকে সেঁকতে হবে, ঠিক যেমন কনকনে শীতের রাতে কাঁপতে কাঁপতে এক টুকরো আগুনকে ঘিরে ধীরে ধীরে একটু ভালো লাগার উষ্ণতা সারা শরীরে মাখতে ইচ্ছে করে। একমাত্র বন্ধুই পারে তোমার ক্ষয়ে যাওয়া জীবনে অফুরন্ত হাসির ফোয়ারার প্রলেপ লাগাতে। তাই তো আমি সব সময় চোখ রাখি ওই ছোট মোবাইলটার উপরে। জানলায় তাতে ভেসে ওঠে পুরনো এক একটা বন্ধুর সবুজ পাতা। তার থেকে আবার বেরিয়ে আসে ঠিকরে সূর্যরশ্মি। সযত্নে আঁকলে রেখো পুরনো বন্ধুকে। তাই আমি বলছি, পুরনো বন্ধুদের খুঁজে ফেলো। মোবাইলে সার্চ করে দেখো কোথায় কোন পুরনো বন্ধু আছে, তাদেরকে খুঁজে বের করে ফেলো। আজকের প্রতিদিনের কর্মযুদ্ধে হারিয়ে ফেলো না তাদের বন্ধুত্বের হাতছানি। আমিও তো তাই যাচ্ছি। আমি যাচ্ছি আমার বন্ধুদের মিলন সমারোহে। 3 মাস অন্তর অন্তর আমরা মিট করি দেশের বিভিন্ন প্রান্তে। গান বাজনা হাসির কোলাহলে ডুবে থাকি 2 দিন, খুঁজে পাই বেঁচে থাকার অক্সিজেন। তারপরে আমরা দুজনেই শুয়ে পড়েছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ভোরবেলায় যখন ভুবনেশ্বর স্টেশনে পৌঁছলাম, দেখলাম গোটা 70 বছর বয়স্ক, 70-এর আশেপাশে এইরকম বছরের বয়স্ক যুবক, 70 বছরের আশেপাশে বয়সের কিছু যুবক ওই ভদ্রলোকটিকে ঘিরে ধরেছে। হাসতে হাসতে তারা চলেছে নতুন ভুবন গড়তে। আমাকে দেখে ভদ্রলোকটি হাত নেড়ে বললেন, লুক মাই ডিয়ার, এটা আমার একটি সবুজ পাতা। এই স্মৃতিটা, এই ঘটনাটি আমার এখনো মনে আছে। জানি না 20 বছরের পর আমাদের ভবিষ্যৎ কি হবে। জানি না মোবাইল টাইপ করার শক্তি হাতের মধ্যে মজুদ থাকবে কি না। হয়তো ধীরে ধীরে চোখের দৃষ্টি আবছা হয়ে আসবে। গ্রুপের গানের আসর হয়তো তখন ওই একই রকমভাবে জমে উঠবে, কিন্তু হঠাৎ করেই বেইমান হয়ে উঠবে আমার শ্রবণ শক্তি। আস্তে আস্তে শিথিল হয়ে যাবে আমার স্মৃতির বাঁধন। তবুও থেমে যেন না যায় সেই বন্ধুত্ব। সেই বন্ধুত্ব যেন থেমে না যায়। কোন বন্ধুত্ব? সেই টক ঝাল মিষ্টি বন্ধুত্ব। নমস্কার। কথাগুলি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। এটাই জীবন।